কেবল গল্প নয়, গল্প যখন সত্যি হয়ে যায়। যখন অপশক্তির দৌরাত্ম্য বাড়ে, শয়তানের থাবা যখন এসে পড়ে মানুষের সংসারে, তখন তাকে রক্ষা করতে দুই ধর্ম মিলেমিশে একাকার হয়ে যে শুভ শক্তির জন্ম দেয়, তার ক্ষমতা অপরিসীম। চলুন আজকে তেমনই একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নমস্কার, আমি অয়ন। গল্প কথা 2.0-তে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের ঘটনাটি আমাদেরকে জানিয়েছেন সমরেশ বসু। ওনার জীবনে ঘটে যাওয়া এক হাড় হিম করা অভিজ্ঞতার কথা। ওনার নির্দেশেই আমরা গল্পের স্থান, কাল, পাত্র কিছুটা বদলে নিয়েছি। আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা ঘটে, কিংবা আপনাদের শোনা যদি এমন কোনো ঘটনা থাকে, তাহলে নির্দ্বিধায় আমাদেরকে মেইল করতে পারেন। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মেল আইডি। আজকে আপনারা শুনবেন কেবল গল্প নয়, এই সিরিজের প্রথম এপিসোড। কয়েকজন বন্ধু মিলে ঠিক করলো তারা বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাবে। একটা ছুটির দিন দেখে একটা গাড়ি ভাড়া করা হলো। সংখ্যায় তারা মোট 6 জন, 5 জন বন্ধু এবং একজনের একটি বাচ্চা ছেলে। তো পরিকল্পনা মতো দিন এসে হাজির হলে তারা তৈরি হয়ে গেল বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে যাত্রা করবার জন্য। গাড়ি ছাড়বে কলম বাগান থেকে। 6 জনই কলম বাগান নামক একটা ছোট গ্রামের বাসিন্দা। সেখান থেকে শিবপুর বোটানিক্যাল গার্ডেন না হলেও 4 থেকে 5 ঘন্টার রাস্তা। যখন সবকিছু প্রস্তুত, তখন ওদের দলের একজন ব্যাগরা দিয়ে বসল। তার কি এক বিশেষ কারণে সে ওদের সঙ্গে যেতে পারবে না। যেহেতু গাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়ে গিয়েছে আর সেই টাকা সকলের মধ্যে ভাগ হবে, তাই এক বন্ধু না যাওয়ায় স্বভাবতই সকলের ভাগের টাকা বেড়ে যাবে। তবুও তারা তাদের এই পরিকল্পনা একজনের জন্য বাতিল করল না। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সেই দীর্ঘজীবী বট গাছ দেখার নেশায় তখন তারা একরকম মনে মনে উত্তেজিত হতে আরম্ভ করেছে। এখন আর পরিকল্পনা বাতিল করা যায় না। ওদেরই একজনের নাম মুকুল। সে বাড়ি থেকে তৈরি হয়ে বেরোচ্ছে, এমন সময় রাস্তায় তার এক বন্ধুর সঙ্গে দেখা। তার নাম আলী। আলীর সঙ্গে তার দেখা হলে আলী জিজ্ঞেস করে, কিরে ভাই, সকাল সকাল সেজেগুজে কোথায় চললি? মুকুল বলল, আরে আজকে তো আমাদের বোটানিক্যাল গার্ডেন যাওয়ার পরিকল্পনা হয়েছে, একটা গাড়িও ভাড়া হয়েছে, বন্ধুরা মিলে সবাই যাচ্ছি। এই কথা শুনে আলীর চোখ জোড়াও যেন জলজল করে ওঠে। সে একটু কাচুমাচু করে বলে, কিছু যদি মনে না করিস একটা কথা বলি ভাই, আমারও আজকে ছুটি, আর বোটানিক্যাল গার্ডেন দেখার শখ তো সেই কোন ছোটবেলা থেকে। আমাকেও নিবি তোদের সঙ্গে? মুকুল কিছু একটা ভাবল। তাদের এক বন্ধু এমনিই তো সকালে বাদ হয়ে গেল, তার মানে একটা জায়গা গাড়িতে ফাঁকাই থাকবে। তবুও আলী শুধুমাত্র তার পরিচিত, তার বাকি বন্ধুদের সঙ্গে আলীর খুব একটা পরিচয় নেই। এখন সে আলীকে নিয়ে গেলে বাকিরা কি ভাববে সেটা আগে জানা দরকার। তো এই ভেবে মুকুল আলীকে বলল, হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু আমাদের তো সব রেডি হয়ে গিয়েছে, আর যেহেতু তুই আমার পরিচিত, বাকিরা তোকে চেনে না, তাই একটু সকলের থেকে শুনে নি। আলী বলল, হ্যাঁ 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 ঠিক আছে, তুই সকলের থেকে শুনে নে। মুকুল বাকিদেরকে ফোন করে সবটা বলতেই কারো কোনো আপত্তি দেখা গেল না। অর্থাৎ আলীর যাওয়া একরকম নিশ্চিত। বনগাঁ বাগদা রোড ধরে গাড়ি এগিয়ে চলেছে যশোর রোডের দিকে। গাড়ির সামনের সিটে রৌনক এবং তার 8 বছরের ছেলে। মাঝের সিটগুলিতে আরও 3 জন, আর পিছনের সিটে বসে আছে আলী। সকালে ঠান্ডা বাতাস খেতে খেতে মৃদু মন্দ গতিতে গাড়ি এগিয়ে চলেছে।
রোদ ঝলমলে উজ্জ্বল পরিবেশ। সকলে গল্পগুজব করছে, গাড়িতে গান বাজছে, মাঝে মাঝে নানা বিষয়ে আলোচনাও হয়ে যাচ্ছে একদমক। আলীও সামনের দিকে তাকিয়েছিল। এমন সময় গাড়িতে চলা গান, সকলের বক্তব্য, সবকিছু আলীর কানে কেমন আস্তে হয়ে যেতে লাগল। চারপাশের পরিবেশ একটু একটু করে আবছা হয়ে একটা বিশেষ দৃষ্টি যেন ফুটে উঠতে লাগল। আলীর দৃষ্টি তখন নিবদ্ধ গাড়ির সামনের সিটে। পেছন থেকেই সে পরিষ্কার দেখতে পাচ্ছে গাড়ির সামনের সিটে রৌনক এবং তার ৮ বছরের ছেলের পাশে বসে রয়েছে আর একজন মহিলা। তার চুলগুলো উস্কো খুস্কো, পরনের শাড়িটাও কেমন যেন আলো থালো, কপালে মোটা করে সিঁদুর লেপা এবং সেটাও অগোছালো। চারপাশের রোদ ঝলমলে পরিবেশ হঠাৎ করেই কেমন যেন নিস্তব্ধ আর কালো হয়ে যেতে লাগলো। এই দিনের আলোতেও গাটা শিরশির করে উঠল আলীর। আলী যেহেতু পিছন দিক থেকে দেখছে, তাই সেই মহিলার মুখাবয়ব তার দৃষ্টিগোচর হচ্ছে না, কেবল পিছন দিকটাই দেখতে পাচ্ছে সে, এবং বুঝতে পারছে এই মহিলাকে সে ব্যতীত আর কেউ দেখতে পাচ্ছে না। এখানে আলীর ব্যাপারে একটু বলে রাখা দরকার। আলীর আব্বু আজ থেকে প্রায় বছর ৫ আগে মারা গিয়েছেন। নানা রকম তন্ত্রবিদ্যায় তিনি পারদর্শী ছিলেন, তবে সে সমস্ত কিছু তিনি ব্যবহার করতেন মানুষের কল্যাণের হেতু। ধর্ম বর্ণ নির্বিশেষে তার সাহায্যের হাত সর্বদা বিস্তৃত থাকত সকল শ্রেণীর মানুষের কাছে। ছোট থেকেই আলী পিতার এই ধরনের কাজকর্মে বেজায় আসক্ত হয়ে পড়ে এবং একটু একটু করে বাবার থেকে সেও শিখতে শুরু করে। আলীর আব্বু বলতো আলীর নাকি খুব সহজে সবকিছু শিখে যাওয়ার একটা দারুণ ক্ষমতা আছে। আগামী দিনে আলী অনেক মানুষের সাহায্য করতে পারে। এই কথাটাই আলীকে পরবর্তীকালে আরো বেশি ভাবিয়েছিল। তাই ধীরে ধীরে সে তার আব্বুর পথই অনুসরণ করছে। ফলে এই দিক থেকে আলী সেই গাড়িতে উপস্থিত বাকি ৫ জনের থেকে একটু আলাদা। আর সেই কারণেই হয়তো গাড়ির সামনের সিটে রৌনক এবং তার ৮ বছরের ছেলের পাশে বসে থাকা সেই অদ্ভুত মূর্তিকে একমাত্র সেই দেখতে পাচ্ছে। সেই অদ্ভুত নারী মূর্তিটা চুপচাপ বসে রয়েছে, কিচ্ছুটি করছে না, খালি একভাবে চেয়ে রয়েছে রৌনকের পানে। ততক্ষণে আলীর গায়েও কাঁটা দিতে আরম্ভ করেছে, তবুও নিজেকে সামলায়, কাউকে কিচ্ছুটি বলে না। ও যে কি দেখছে, কেন দেখছে, আদেও ঠিক দেখছে তো? এই সমস্ত প্রশ্নের উত্তরই তার কাছে এই মুহূর্তে নেই। তাই কাউকে কিছু বললে তাদের এই ঘোরার পরিকল্পনা বাতিল হওয়া ছাড়া ভালো কিছু আর হবে না। তাই সে চুপচাপ পিছনের সিটে বসে দেখে যেতে থাকলো সেই অদ্ভুত মহিলার অবয়বকে। সেই মেয়েটা কিন্তু আর কাউকে দেখছিল না, অন্য কেউ সেই মেয়েটাকে দেখতে পাচ্ছিল না। মেয়েটা কেবল এক দৃষ্টিতে চেয়েছিল রৌনকের পানে। মেয়েটাকে কেবলই দেখতে পাচ্ছিল আলী। গাড়ির বাকি সকলেই যে যার আলোচনায়, গানে, মজায় মস্তিতে মজে রয়েছে একেবারে, কিন্তু আলীর কাছে সে সমস্ত কিছু যেন ফিকে। এই দিনের আলোতেও সে এক হাড় হিম করা দৃষ্টির একমাত্র সাক্ষী হয়ে এগিয়ে চলেছে। সুতরাং এই পরিস্থিতিতে তার চুপচাপ বসে থাকা ছাড়া
অন্য কোনো আবেগ অনুভূতি জাগার কথা নয়। তো এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর গাড়িটা যশোর রোডের পাশে একটা ধাবায় দাঁড়ায়। সকলে গাড়ি থেকে নেমে ধাবার ভেতর গিয়ে বসে। আলীও ধীরে ধীরে চলে তাদের পিছে। তার নজর কিন্তু তখনও রৌনকের উপরেই আবদ্ধ। ধাবার ভেতর যে স্থানে রৌনক আর তার ছেলে গিয়ে বসল, আলী দেখল সেই ছায়া মূর্তি, সেই অদ্ভুত নারী মূর্তি তাদের চেয়ারের পেছনে এসে দাঁড়িয়েছে এবং এক দৃষ্টে এসে চেয়ে আছে রৌনকের পানে। এতক্ষণে সেই মহিলার মুখটা দেখতে পেল আলী। সারা কপাল জুড়ে ছড়িয়ে রয়েছে সিঁদুর, মুখে কি এক আদিম জিঘাংসা, যেন এই মুহূর্তে রৌনককে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে সে। কিন্তু কোনো কারণে সেটা করতে সে পারছে না, তাই তার পিছু পিছু ঘুরে অপেক্ষা করছে সঠিক সময়ের। ওই অদ্ভুত মূর্তিটারও বোধহয় মনে হচ্ছে এখানে আশেপাশে কেউ তাকে দেখতে পাচ্ছে না। কিন্তু এদিকে আলী যে সবটাই দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, সেটা তার জানার কথা নয়। তবে ততক্ষণে আলী বুঝে গিয়েছে এর পিছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। এখন ভয়ের থেকেও বেশি যেটা তার মনে জাগছে সেটা হলো কৌতূহল। তাই সে সকলের নজর এড়িয়ে রৌনক এবং ওই অদ্ভুত মূর্তির ওপর নজর রেখে চলল। তবে এখন আলীর জানা দরকার ওই মূর্তিটা ঠিক কার পিছে আছে, রৌনক নাকি তার 8 বছরের ওই ছেলে। যদিও সে মূর্তি রৌনকের পানেই চেয়ে রয়েছে, তবুও এখন এই ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। তাই সে একটা কাজ করল। নানান রকম অছিলায় গাড়ির সামনের সিটে রৌনকের 8 বছরের ছেলেকে নিয়ে সে বসল, আর পিছনের সিটে রৌনককে বসতে অনুরোধ করল। রৌনক রাজি হয়ে গেল। গাড়ি আবার চলতে আরম্ভ করল। গাড়িটা কিছুটা এগোতেই আবারও আলী অনুভব করল আশেপাশের পরিবেশটা বদলে গিয়েছে। সকলের গানের শব্দ, কথাবার্তার আওয়াজ, বাইরের ঝলমলে পরিবেশ সবটা আবারও ফিকে হয়ে যেতে আরম্ভ করেছে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল সে। দেখল পিছনের সিটে রৌনকের ঠিক পাশে বসে রয়েছে সেই অদ্ভুত মূর্তি। বোটানিক্যাল গার্ডেনের বড় বটগাছটার নিচে এসে দাঁড়িয়েছে সকলে। সবার চোখে বিস্ময়ের দৃষ্টি। এত পুরনো গাছ এর আগে তারা কেউ দেখেনি। না জানি এই গাছ কত ইতিহাসের সাক্ষী। ঠিক যেন দাদা মশাইয়ের মতো লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে গাছটা। নানা যুগের নানা কালের ইতিহাস নিজের মধ্যে সঞ্চয় করে। সকলের মন একরকম উদাসীন হয়ে গেল। তবে আলীর মনের অবস্থা অন্যরকম। সে তখনও নজর রেখে চলেছে রৌনকের ওপর। আর গাছের ছায়াতেও সে স্পষ্ট দেখতে পাচ্ছে রৌনকের পিছনে ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে সেই ধোয়া ধোয়া আবছায়া অদ্ভুত নারীর শরীরটা। আলী মনে মনে কিছু একটা ঠিক করল। তারপর সকলকে একটু আসছি বলে দলছুট হয়ে সরাসরি চলে এলো তাদের গাড়ির কাছে। ড্রাইভার গাড়িতেই ছিল। তাকে ডেকে বলল, শোনো ভাই, তোমাকে যে কথাটা বলবো সেটা একটু অবাক না হয় শুনবে। হ্যাঁ, মন দিয়ে শুনবে আর আমার সহযোগিতা করবে। হঠাৎ এরকম একটা কথায় ড্রাইভার তো অবাক।
তবু ঘাড় নেড়ে সম্মতি জানালো সে। আলী বলল, দেখো, আমাদের সঙ্গে আর একজন কিন্তু আছে। ড্রাইভার বলল, কি বলছেন দাদা, আর একজন আবার কে? আমরা তো এই 6 জন, আমাকে দিয়ে 7 জন, আর একজন বসার জায়গা কই? আলী বলল, আহা, পুরো কথাটা শোনো। আমাদের সঙ্গে আর একটা যে আছে সে মানুষ নয়। বিস্ফারিত হয়ে গেল ড্রাইভারের চোখ। সে তুতলে তুতলে বলল, মানে কি বলতে চাইছেন দাদা? ভুলভাল বোঝাচ্ছেন আমাকে। আলী বলল, দেখো, তোমাকে ভুলভাল বুঝিয়ে আমার কি কোনো লাভ আছে? ঠান্ডা মাথায় ভাবো। আর এসব ছাড়ো, আমার পরিকল্পনাটা শোনো। এই গাড়ির মধ্যে এমন একজন আছে যে আমাদের সকলের ক্ষতি করতে পারে, এবং সে আছে রৌনকের পিছনে। আমি একটা পরিকল্পনা করেছি, তুমি সেটাতে আমাকে সাহায্য করবে। আমি এই গাড়ির মধ্যে ওই অপশক্তিকে বন্দি করব, ঠিক আছে? এবং যখন পৌঁছাবো আমরা কলমবাগান, তখন তো অনেক রাত হয়ে যাবে, তখন কিছু করার থাকবে না। গাড়িতে সেই শক্তি বন্দি হয়ে থাকবে, যাতে বেরোতে না পারে গাড়ি থেকে, সে ব্যবস্থা আমি করব। কিন্তু আগামীকাল আমি এর একটা পাকাপাকি ব্যবস্থা করব। এই কথা শুনে ড্রাইভার তো একেবারে ক্ষেপে উঠল। না না দাদা, এইসব ঝাড়ফুঁক টুকটাক আমার গাড়িতে করবেন না। আর তাছাড়া আগামীকাল আমার পরিবার নিয়ে এক জায়গায় যাওয়ার কথা আছে। এসব আমি আমার গাড়িতে হতে দিতে পারি না। আলী তাকে আরো বুঝিয়ে বলল। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে নানা কথাবার্তা চলার পর অবশেষে রাজি হলো ড্রাইভার। আলী শুরু করল তার কাজ। গাড়ির সামনের এবং মাঝের দরজা দুটোকে বিশেষ কৌশলে মন্ত্র দ্বারা বন্ধ করল। খালি খোলা রাখলো পেছনের দরজাটা। সকলে গাড়ির কাছে ফিরে এলে রৌনককে আবারও আলী অনুরোধ করল পিছনের সিটে বসতে, এই বলে যে আলীর পিছনে বসলে গাটা কেমন গোলাচ্ছে। রৌনকেরও কোনো অসুবিধা নেই, সে যথারীতি পিছনের সিটে উঠে পড়ল। আলী পিছনের দরজাটা বন্ধ করে তাতে বেঁধে দিল একটা লাল সুতো, অর্থাৎ এই দরজাও সে আটকে দিয়েছে। ওদিকে ছায়ার মতো ঘুরতে থাকা সেই ছায়া সঙ্গী রৌনকের সাথেই গাড়িতে প্রবেশ করেছে। কিন্তু এখন তার আর এই গাড়ি থেকে বেরোনোর পথ নেই। মন্ত্র বলে এক বিশেষ উপায়ে আলী গাড়ির সমস্ত জানলা দরজাকে আটকে দিয়েছে। কিন্তু এখন আলী যেহেতু সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে, তাই গাড়ির ভেতর থেকে আর বেরোনোর ক্ষমতা নেই ওই অপশক্তির। ব্যাপারটা তখনও কেউ কিচ্ছুটি জানে না, ড্রাইভার আর আলী ব্যতীত। তারা এবার ফিরে চলেছে তাদের বাড়ির পথে। গাড়ি কিছুটা এগোতেই আলী বিভিন্ন অছিলায় রৌনকের ফোন নাম্বারটা চাইল। ফোন নাম্বারটা সেভ করে আলী হোয়াটসঅ্যাপ করল রৌনককে। বলল, রৌনক দা, আমার নাম্বারটা সেভ করে নিও, তোমাকে হোয়াটসঅ্যাপ করেছি। রৌনক মোবাইল ফোন বার করে নেট অন করতেই মেসেজ ঢুকলো আলীর। একটা হাই লিখে পাঠিয়েছে। মেসেজটা খুলে নাম্বারটা সেভ করতেই যাবে, সঙ্গে সঙ্গে আলীর আর একটা মেসেজ। তাতে লেখা আছে, চুপচাপ যা বলছি সেটা দেখো, কোনো রকম রিয়াক্ট করবে না। সঙ্গে সঙ্গে আর একটা মেসেজ, এবং সেই মেসেজে লেখা রয়েছে, রৌনকদা, তোমার পাশে কে একজন বসে রয়েছে, একজন মহিলা। আমি দেখতে পাচ্ছি, কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না। তবে তুমি ভয় পেও না, আমি এর একটা ব্যবস্থা করব। কলমবাগান ফিরে আমি তোমাকে সব বলবো এবং তোমার থেকে শুনবো সবকিছু। রৌনক আলীর কথা মতো কোনো রকম চিৎকার চেঁচামেচি বা ভয়ের বহিঃপ্রকাশ ঘটালো না। একটা ওকে লিখে মোবাইল ফোনটা পকেটে রেখে দিল। তবে ততক্ষণে তার চোখ বিস্ফারিত হয়ে উঠেছে।
বুকের ভেতর শুরু হয়েছে ধুকপুকানি। কানের মধ্যে যেন একটা প্রশ্ন বারবার বাজছে। যেখানে সে কিছু টের পায় না, সেখানে এই ব্যাপারটা আলী দেখল কি করে? গাড়ি এগিয়ে চলল, কাটল আরো ঘণ্টাখানেক। গাড়িটা সবে চাঁদপাড়া বাজার পার করেছে। এমন সময় ওরা দেখল রাস্তার উপর বেশ কিছু গাড়ি জড়ো হয়ে রয়েছে। সামনে রাস্তা বন্ধ। ড্রাইভার নেমে খোঁজ নিতেই যাচ্ছিল, আলী তার হাতটা চেপে ধরল, চোখের ইশারায় বাধা দিল তাদের। ঝড় নেই, বাদল নেই, একটা গাছের ডাল ভেঙে আড়াআড়িভাবে পড়েছে রাস্তার উপর, আর তাতেই একে একে জমছে গাড়ি। ডাল সরিয়ে রাস্তা আবার চালু হতে বেশ কিছুটা সময় লাগবে। তাই তারা ঠিক করল বাইপাস রোড নেবে। চাঁদপাড়া বাজারের একটু আগেই ডান হাতে একটা রাস্তা চলে যায়, যে রাস্তা সরাসরি গিয়ে পুনরায় আবার বনগাঁতে যশোর রোডে মেশে। ওরা না ভেবে গাড়ি ঘুরিয়ে সেই পথ ধরল। সেই পথ ধরে অনেক দূর চলে এসেছে ওরা। এবার 7 ভাই কালীতলা পার করবে। এতক্ষণ আলী চুপচাপই বসেছিল। হঠাৎ সে এবার লাফিয়ে উঠল, ড্রাইভার দাদা, গাড়িটা থামাও, থামাও, তাড়াতাড়ি থামাও, ওই মন্দিরটার সামনে বাঁদিকে সাইড করো দেখি, তাড়াতাড়ি। ধীরে ধীরে গাড়িটা এসে 7 ভাই কালীতলা মন্দিরের ঠিক উল্টো দিকটায় থামল। তখন পুরোপুরি অন্ধকার নেমেছে। মন্দিরের আলো রাস্তার ওপর পড়ে একটা আলো আধারী পরিবেশ তৈরি করেছে। আলীর এইরকম আচরণে সকলে চমকে গেলেও কেউ কিছু জিজ্ঞেস করার আগে দরজাটা একটু ফাঁক করে বিড়বিড় করতে করতে খুব দ্রুত গাড়ি থেকে নেমে গেল আলী, এবং যাওয়ার আগে বলে গেল, শোনো, আমি যতক্ষণ না আসছি কেউ গাড়ি থেকে বেরোবে না। আমার কথা অমান্য করলে কিন্তু ঘোর বিপদ হতে পারে। আকস্মিক এমন একটা ঘটনায় সকলেই তো চমকে গিয়েছে। কিংকর্তব্য বিমূঢ়ের ন্যায় যে যার সিটে চুপচাপ বসে রইল। আলী দৌড়ে এসে পৌঁছেছে মন্দিরের ঠিক পিছন দিকটায়। সেখানে একটা ফাটল ধরা চাতালের ভেতর থেকে বেরিয়ে এসেছে বহুদিনের প্রাচীন সেই বটগাছ, যাকে ঘিরেই এককালে গড়ে উঠেছিল এই 7 ভাই কালীতলা চত্বর। সেই ফাটল ধরা থানের উপরেই জটাজুটোধারী ল্যাঙট পরিহিত একজন বয়স্ক লোক শুয়ে রয়েছে। অন্য ধর্মস্থান, অন্য ধর্মের সাধক, এসব ব্যাপারে আলী কিন্তু সেই মুহূর্তে কিচ্ছু ভাবল না। সে যেন অন্য কিছু দেখতে পাচ্ছে। তাই সরাসরি সেই জটাধারী লোকটার ঘুম ভাঙাল। লোকটা জেগে উঠতেই তার চোখেও ফুটে উঠল বিস্ময়ের চিহ্ন। খুব গম্ভীর গলায় বললেন, কি ব্যাপার, তুমি এখানে? আলী সমস্ত ঘটনা ওনাকে বললেন, এবং ভাগ্যচক্রে তারা কিভাবে যে এই মন্দিরের সামনের রাস্তা ধরে যাচ্ছিল সেটাও বললেন। সব শুনে মৃদু হেসে বৃদ্ধ লোকটি বলল, জানো তো, এসবই মায়ের ইচ্ছে। মায়ের ইচ্ছে ব্যতীত এ মর পৃথিবীতে এমন আশ্চর্য কাণ্ড ঘটে না। এরপর সে সাধু বাবা আলীর সঙ্গে ওদের গাড়ির কাছে গেলেন। ওনাকে দেখে সকলেই তো চমকে গিয়েছে, তবে কারো মুখে কোনো কথা ফুটল না। সাধু বাবা গাড়িতে উঠেই সমস্ত ব্যাপার বুঝে গেলেন। বাকিদেরকে চোখের ইশারায় নেমে যেতে বললেন তিনি, কেবলমাত্র আলী ছাড়া। সকলে কিছু বুঝে উঠতে না পেরে আদেশ পালন করল। মন্দিরের সামনে গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালো সবাই। কাটল বেশ কিছুক্ষণ। একটা সময় আলী আর সেই বৃদ্ধ লোকটা গাড়ি থেকে নেমে এলো। বাকিদের কাছে এসে আলী রৌনককে জিজ্ঞেস করল, আচ্ছা রৌনকদা, তুমি কি কোনো বিশেষ পারফিউম, মানে কোনো বিশেষ সেন্ট ব্যবহার করো? এবার বৃদ্ধ লোকটি বললেন, তাহলে ওটার ব্যবহার তোমাকে বন্ধ করতে হবে। এখনই বাড়িতে ফোন করো,
ফোন করে বলো ওই সেন্টের বোতলটা যেন পুড়িয়ে দেয়। রৌনক আর একটিও প্রশ্ন না করে সরাসরি তার স্ত্রীকে ফোন করল। হ্যালো লতা, আমি যা বলছি সেটা করো। ওসব কথা পরে হবে, আগে আমার কথা শোনো। আমার ঘরে যাও, দেখবে খাটের কাছে যে তাকটা আছে, মানে নিচের তাকে একেবারে ডান কোণে, দেখবে সেই মেলার থেকে কিনে আনা সেন্টের বোতলটা রয়েছে। ওটা তুমি এক্ষুনি উঠোনে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দাও। বাড়ি গিয়ে সব তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। না, আরও সব হয়নি, বাড়ি গিয়ে সব বলবো। এখন যেটা বলছি সেটা এক্ষুনি করো, এক্ষুনি। রৌনকের ফোন কাটার মিনিট 3 কি 4 বাদে হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেল সকলেই। তবে আওয়াজটা বাতাসে সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়তে পারছে না। আওয়াজটা আবদ্ধ আছে গাড়ির মধ্যেই। ওরা চমকে উঠে ফিরে চায় ওদের গাড়ির দিকে। শব্দটা ওই গাড়ির মধ্যেই হচ্ছে, যেন কোনো জ্যান্ত মানুষ আগুনে পুড়ে যাচ্ছে। আর তার আর্তচিৎকার এবার শুনতে পাচ্ছে সকলে। ঘটনার সমাপ্তি এখানেই, কিন্তু এই ঘটনার সূত্রপাত এবং কেনই বা এমন কিছু ঘটল সে ব্যাপারে জানতে গিয়ে রৌনক এবং ওই সাধু বাবার মুখ থেকে যেটা জানা গেল তা কতকটা এই রকম। সেই সময় থেকে বেশ কয়েক মাস আগের ঘটনা। কলমবাগান থেকে আরও কিছুটা ভিতরে, অর্থাৎ বগুলার দিকে যেতে গেলে চকবেয়াড়া বলে একটা গ্রাম পড়ে। সে গ্রামে তখন এক বিশাল মেলা চলছে। সেই গ্রামেই রৌনকের মাসির বাড়ি। রৌনক সেই সময় সপরিবারে সেই মাসির বাড়িতে গিয়েছিল। স্বভাবত এক সন্ধেবেলায় তারা মেলা ঘুরতে যায়। সেই মেলাতেই ওদের পরিচয় হয় এক সাঁওতালি বুড়ির সাথে। তিনি মেলাতে বিভিন্ন রকমের আতর বিক্রি করছিলেন এবং বলেছিলেন ওই আতর নাকি উনি নিজে বানান। রৌনকেরও বিষয়টা দেখে বেশ ভালো লাগে। সেই দোকানে গিয়ে যখন সে উপস্থিত হয়, বুড়ি তখন রৌনকের সঙ্গে ভালো মানাবে এমন একটা গন্ধের আতর রৌনককে কিনতে বলে। যদিও রৌনক আতরটা কেনে আতরের শিশিটার জন্য। আতরের শিশিটা ছিল অপূর্ব। ভেবেছিল জিনিসটাকে ঘরে অন্তত সাজিয়ে রাখলে তো ভালো লাগবে। সেবার মাসির বাড়ি থেকে ঘুরে বাড়ি ফিরে আসার পর কয়েকটা ছোটখাটো ব্যাপার ঘটতে শুরু করলো রৌনকের সাথে। যেমন দুপুরবেলা রৌনক খেতে বসেছে। তার স্ত্রী তাকে ভাত বেড়ে দিয়েছে থালায়। স্তূপাকারে ভাতটা থালার উপরে রয়েছে। রৌনক সেই ভাতের স্তূপ ভেঙে যেই ভাতটা সামনে টেনে নিল, অমনি দেখল তার ভেতরে উকি দিচ্ছে এক গোছা চুল। তখন অবশ্য ভেবেছিল এটা হয়তো স্ত্রী কিংবা মায়ের মাথার থেকে পড়েছে, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারত এত পাকা চুল তার স্ত্রীর মাথায় তো থাকা সম্ভব নয়, আর তার মায়ের মাথায়ও এখন এত পাকা চুল এসে পারেনি। একদিন কলতলায় দাঁড়িয়ে স্নান করছে, এমন সময় দেখে বালতিতে ভরা স্বচ্ছ জল হঠাৎ করে যেন কালিগোলা জলে পরিণত হয়েছে। তৎক্ষণাৎ সে তার স্ত্রীকে ডেকে ব্যাপারটা দেখায়, কিন্তু অদ্ভুত কাণ্ড, স্ত্রী আসার পর বালতির জল যেমন স্বচ্ছ ছিল তেমনই। প্রথম প্রথম রৌনক ব্যাপারগুলোকে আমল দেয়নি, তবে ধীরে ধীরে ব্যাপারগুলো আরো বড় আকার নিতে লাগলো। একদিন দুপুরবেলা খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছে রৌনক। সন্ধে তখন হব হব, এমন সময় ঘুমটা ভেঙে গেল ওর। ঘুম চোখে মনে হলো তার স্ত্রী লতা বোধহয় ঘর থেকে বেরিয়ে বাইরের উঠোনে গেল। বাইরের আলো তখন প্রায় ফুরিয়ে এসেছে। হয়তো তার স্ত্রী লতা বিছানা ছেড়ে উঠে উঠোনে মেলা জামা কাপড়গুলো তুলতে গিয়েছে। এমনটা ভাবতে ভাবতে চোখ রগড়াতে রগড়াতে বিছানায় উঠে বসল রৌনক।
তারপর ডান দিকে তাকাতেই চমকে উঠল। এ কি? তার পাশে তখনও ঘুমিয়ে রয়েছে তার স্ত্রী, কিন্তু একটু আগেও তো তার মনে হলো ঘর থেকে কে যেন একটা বেরিয়ে গেল, একজন মহিলাই। তার মাও হতে পারে না, কারণ তার মা গিয়েছেন মামার বাড়ি। আর ঘুম চোখ হলেও রৌনক হলফ করে বলতে পারে সে স্পষ্টতই অনুভব করেছে একজন শাড়ি পরা নারী মূর্তি বিছানার পাশ থেকে হাঁটতে হাঁটতে ঘরের বাইরে চলে গেল। ব্যাপারটা এই পর্যন্ত থাকলে তবুও না হয় রৌনকের মনের ভুল বলে চালিয়ে দেওয়া যেত, কিন্তু পরে যখন দেখা গেল একটা পায়ের ছাপ, যেটা কিনা বিছানার কাছ থেকে ধীরে ধীরে দরজার বাইরে চলে গিয়েছে, আর দরজার বাইরে বেরিয়ে অদ্ভুতভাবে মিলিয়ে গিয়েছে সেই পায়ের ছাপ। জিনিসটা দেখে যেমন বিস্মিত হয়েছিল, তেমনি আতঙ্কে ভয়ে কাঠ হয়ে গিয়েছিল ওরা সকলে। কারণ মেঝেতে যে কালচে লাল রঙের পায়ের ছাপ ফুটে রয়েছে, সেটা থেকে উগ্র পচা গন্ধ বেরোচ্ছিল তখনও। দেখেই বোঝা যাচ্ছিল ও ছাপ রক্ত দিয়ে তৈরি। এই ঘটনার পর ব্যাপারগুলোকে আর মনের ভুল বলে উড়িয়ে দিতে পারেনি ওরা। কিছু মানুষের উপদেশে এক তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিল। তার নির্দেশেই ওদের বাড়িতে পুজো পার্বণ নাম গান সব হয়। তান্ত্রিকের দেওয়া তাবিজও ধারণ করে রৌনক। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে থাকে। এমনই একদিন রাতের বেলা রৌনক সেদিন বিছানায় একা ছিল। তার স্ত্রী সন্তানকে নিয়ে গিয়েছিল বাপের বাড়ি। সেই দিনই অদ্ভুত এক স্বপ্ন দেখেছিল রৌনক। স্বপ্নের মধ্যে সে দেখে একটা শাড়ি পরা নারী মূর্তি, আলু থালু বেশ, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, সারা মাথার কপাল জুড়ে লালচে সিঁদুর। মূর্তিটা রৌনকের বিছানার উপর বসে উল্টো হয়ে যেন রৌনককেই দেখছে। খানিকক্ষণ দেখার পর তার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসলো। সেই আওয়াজেই সে যেন বলল, ভেবেছি যে সব করে পার পেয়ে যাবি, আমি তোকে নিয়ে যেতে এসেছি, এত সহজে তো দাঁড়িয়ে ফিরব না। তড়া করে ঘুম থেকে উঠে বসেছিল রৌনক। তার সারা শরীর তখন দরদর করে ঘামছে। বালিশটা ইতিমধ্যেই ভিজে জ্যাবজ্যাবে হয়ে গিয়েছে। থিতু হতে খানিকক্ষণ সময় লাগলো ওর। তারপর বুঝল সে স্বপ্ন দেখেছে, কিন্তু স্বপ্নটা যেন বড়ই বাস্তব। এমন বাস্তব স্বপ্ন এর আগে রৌনক কখনো দেখেছে কিনা মনে পড়ে না। তাছাড়া ওই অদ্ভুত গলার শব্দটা যেন তার কানে লেগে রয়েছে। সে রাতের পর থেকেই আবারও একে একে শুরু হতে থাকে নানা অলৌকিক কাণ্ড। এবার ঘটনাগুলোর তীব্রতা যেন আগের থেকে আরো বাড়ে। বোঝাই যায় কোনো একটা ভয়াবহ সম্ভাবনা একটু একটু করে জাল গুটিয়ে আনছে। মোক্ষম কামড়ের দিন এলো বলে। এমতাবস্থায় রৌনকের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে, আর তা না ঘটলে হয়তো এতদিন রৌনকের বেঁচে থাকা সম্ভব হতো না। কাকতালীয়ভাবে একজন সাধু বাবার সঙ্গে তার দেখা হয়ে যায়। তিনি রৌনকের মুখে সব শুনে রৌনককে একটা জিনিস দিয়েছিল, একটা লাল কাপড়ের ওপর লেখা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং বলেছিল এই মন্ত্র প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে 3 বার করে পাঠ করতে। সাধু বাবার সেই নির্দেশ পালন করা শুরু করতেই রৌনকের সাথে সমস্ত অলৌকিক কাণ্ড ঘটা বন্ধ হয়ে গেল। তবে তার পর থেকেই
রৌনকের জীবনটা যেন কঠিন হতে লাগলো একটু একটু করে। তার জীবনে কোনো কিছুই যেন সহজে হয় না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সকল সফলতা থেকে তাকে অবিরাম দূরে রাখার চেষ্টা করে। এভাবেই কেটে গিয়েছিল বিগত কয়েকটা মাস। আর আজ হঠাৎ করে আলীর সঙ্গে দেখা, তার সাথে পরিচয় এবং আলীর সেই অদ্ভুত ক্ষমতার মাধ্যমে এতদিন সে যেটা অনুভব করে এসেছে, আজ সেটা আলীর নজর দিয়ে দেখতেও পায়। কেউ তার পাশে পাশে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। আর সেই জন্যই তার জীবন এত কঠিন, এত অমসৃণ। কিন্তু সেদিনের পর থেকে আর কিন্তু অমসৃণ ছিল না রৌনকের জীবন। সাত ভাই কালীতলার সেই সাধু বাবা এবং আলীর প্রচেষ্টায় রৌনকের সঙ্গে ছায়ার মতো জুড়ে থাকা সেই শয়তানি শক্তিও চিরতরে রৌনকের থেকে দূরে চলে গিয়েছিল। আর ভবিষ্যতেও যে কখনো ফিরে আসবে না সে বিষয়েও নিশ্চিত করেছিলেন সাত ভাই কালীতলার ওই সাধু বাবা। তিনি বলেছিলেন, দেখো হে বাছা, তোমার ওপর কেউ তুক করেছিল। বেঁচে ছিলে ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বলে, না হলে কবে সে তোমায় নিকেশ করে দিত। তোমার ভাগ্যটা ভালো, বাড়ি গিয়ে একবার ধুমধাম করে মায়ের পুজো দিও, গরিব দুঃখীদের খাইও, হ্যাঁ মনে থাকে যেন। সেদিন রৌনকের স্ত্রী লতা ফোনে জানিয়েছিল সেই আতরের শিশিটা পোড়ানোর সময় শিশিটা ফেটে যায় এবং তার ভেতর থেকে কালো কালো দড়ি দড়ি ছাই বেরিয়ে আসে। তবে সেটা কাঠ বা কাগজ পোড়া ছাই নয়, অনেকটা রবার পোড়ার মতো দেখতে।